প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউলেব বাংলা ট্রিবিউন বৈঠকের আজকের আয়োজনে। আমরা যখন সবাই নির্বাচন এবং রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, মাথা ব্যথা যখন সবার খুব বেশি, তখন আমাদের একটু আড়ালেই হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় রকমের, শব্দটা যদি আমি বলি বৈপ্লবিক, তাহলে সেটাই হয়তো সঠিক হবে যে বৈপ্লবিক পরিবর্তন আসছে। কিছুটা চলে এসেছে এবং ধাপে ধাপে এটা মানে সবগুলো ক্লাসেই প্রয়োগ করা হবে স্কুল পর্যায়ে, এবং আস্তে আস্তে উচ্চশিক্ষা পর্যায়ে এটার ব্যাপ্তি ছড়িয়ে যাবে। কিন্তু যা হয়, আমরা আসলে নতুন কিছু নিতে আমরা খুব সহজে মানসিকভাবে তৈরি থাকি না। নতুন কিছু আসলে এটা একটা আমাদের সহজাত প্রবৃত্তি হলো সেটাকে বাধা দেয়া, এবং সে কারণে এই নতুন শিক্ষার যে নতুন কারিকুলাম আসছে তার পক্ষে যেমন অনেক যুক্তি আছে, বিপক্ষে বলার লোকও কম নেই, যুক্তিও কম নেই। কিন্তু আসলে আমরা সত্যি সত্যি সময় এগিয়ে যাচ্ছে, আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়াটাও জরুরি, কিন্তু সেই জরুরি কাজটা কখনো কখনো হয়তো প্রস্তুতির অভাবে, কখনো অনেকে বলছেন যে একটু আগেই হয়ে গেল কিনা, শিক্ষকদের যথেষ্ট প্রশিক্ষণ ছাড়া, ইত্যাদি ইত্যাদি নানান যুক্তিতে। আবার অনেকে বলছেন যে পড়াশোনা ছাড়া শুধু মানে পড়াশোনা কম হয়ে যাচ্ছে কিনা, এটা নিয়েও কারো আপত্তি। একটা সময় ছিল যে আমাদের সবার মধ্যে একটা পরীক্ষা নিয়ে সাংঘাতিক ভীতি ছিল। নতুন কারিকুলামে পরীক্ষার ব্যবস্থা কমিয়ে আনা হয়েছে, পরীক্ষার ভীতি দূর করা হচ্ছে। আমি যদি সহজ করে বলি, তাহলে জীবন থেকে শিক্ষা নিয়ে বেড়ে উঠবে আমাদের শিক্ষার্থীরা, এমন একটা ধারণা নিয়েই নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে হবে। তো আমাদের আজকে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং আমি নিশ্চিত করে বলছি রাজনীতি, নির্বাচন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে আমাদের এই কারিকুলাম শিক্ষাক্রম নিয়ে কথা বলা। কারণ এটা আমাদের যে নতুন প্রজন্ম, যারা আমাদের শিক্ষার্থী, যারা জাতির ভবিষ্যৎ, তাদেরকে আমরা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারবো কিনা সেটার উপর আমাদের ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করছে। ফলে আমাদের এই বিষয়টি নিয়ে অনেক বেশি কথা বলা অনেক জরুরি। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম তারিকা হাসান। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউল্যাবের সিইউটিএল পরিচালক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এবং আছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার SM আব্বাস। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের আজকের বৈঠকের শিরোনাম নতুন শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার, বিরোধিতা। আমি এই প্রশ্নটি রাখবো বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার SM আব্বাস আপনার কাছ থেকে। একটু ছোট্ট করে আপনি পয়েন্টগুলো যদি বলেন, তাহলে আমরা আলোচনাটা নানা দিকে একটু ছড়িয়ে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের। নতুন কারিকুলাম নিয়ে বিরোধিতা শুরু থেকেই হয়েছিল, কিন্তু বিরোধিতার ধরন পাল্টেছে নির্বাচনকে কেন্দ্র করে। বিরোধিতা করার প্রথম দিকে যে বিরোধিতাটা ছিল সেটি একরকমের, এখন ভিন্ন রকমের। এখন যদি সোশ্যাল মিডিয়া দেখা যায়, তাহলে ডিম ভাজা থেকে শুরু করে নানা কিছু আলোচনা করা হচ্ছে, কিন্তু আমি কখনো দেখিনি যে কারিকুলামের ভেতরের কোনো বিষয় নিয়ে কোনো বিশেষজ্ঞ আলোচনা করছেন। সমালোচনা খুব জরুরি, কিন্তু এখানে সমালোচনা আমি খুব বেশি একটা দেখিনি, একেবারেই দেখিনি বললে ঠিক হবে। তাহলে কি হচ্ছে, সেটি হচ্ছে অপপ্রচার অথবা এক ধরনের গুজব তৈরি করা। যে সকল বিষয় আমাদের কারিকুলামে নেই এবং ভবিষ্যতে থাকবে এমনটিও না, এরকম বিষয় তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে এই শিক্ষাক্রম নতুন যে রূপান্তর ঘটছে আমাদের শিক্ষার, সেই ব্যাপারটিকে টোটালি বলছে যে এইটা আমাদের আর রাখার দরকার নেই, আমরা আগেরটাতে ফেরত যাই। এই মানুষগুলোই এর আগে সমালোচনা করেছে যে ছাত্রছাত্রীদের ঘাড়ে বোঝা তুলে দেওয়া হয়েছে, তারা জিপিএ 5 এর পিছনে দৌড়াচ্ছে, শুধু ফলাফলের পিছনে দৌড়াচ্ছে, সিলেবাস অনুযায়ী লেখাপড়া করছে, কোচিং এবং নোট গাইডে শিক্ষার্থীরা কিছু শিখতে পারছে না। এটা এই কারিকুলাম পরিবর্তন দরকার। যখন এই কারিকুলামটি পরিবর্তন শুরু করা হয়, তখন মূল যে সমালোচনাটি করে যে এখান থেকে বাচ্চারা কিছুই শিখবে না, এখানে গান বাজনা শেখাবে, তারপরে রান্না বান্না শেখাবে, এবং শুরুর দিকে যেটি ছিল যে ধর্ম বই থাকবে না এই নতুন কারিকুলামে, সেটি যখন দেখা গেল যে না, ধর্ম বই আছে, তখনও আবারও অন্যভাবে তৈরি করা হয়েছে নানা সমালোচনা। আমরা খুব লক্ষ্য করেছি যে বানর থেকে মানুষের জন্ম, এরকম ভাবে প্রচারণা করা হয়েছে। এই ধরনের কোনো বই আমাদের পাঠ্য বইতে ছিল না।
বিবর্তনবাদকে অস্বীকার করার আজকের দিনে কোনো সুযোগ নেই। বিবর্তনবাদের যে অংশটুকু আমাদের পাঠ্য বইতে ছিল তা খুবই নির্ভুল এবং সুন্দর ছিল। সরকার চাপের মুখে, এনসিটিভি চাপের মুখে বা এই সমালোচনা এড়াতে গিয়ে সে অংশটুকু বাদ দিয়েছে। আমি মনে করি এটি ভালো কাজ হয়নি, কারণ আমরা ছেলেদের বিজ্ঞান মনস্ক করতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতে চাই। তাহলে সমালোচনা যাই আসুক সেটি বরং সামলাতে হবে। আমি সমালোচনা চাই, আমি নিজে সমালোচনা করলেও সরকারকে বা এনসিটিভি কে বা যারা বিশেষজ্ঞ আছেন তারা যেন জবাব দেন আমার সমালোচনা। কিন্তু কেউ যদি প্রোপাগান্ডা করে, কেউ যদি এই গুজব তৈরি করে, অপপ্রচার করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। কারণ রূপান্তরিত এই শিক্ষাক্রম আমাদের শিক্ষার্থীদের যে মূল বিষয়টি ঘটবে তা হলো আমার ছেলে জিপিএ 5 পেলো আর একজনেরটা পেলো না, এরকম ব্যাপারটি থাকবে না। অর্থাৎ পরীক্ষা থাকবে, পরীক্ষার ভীতি থাকবে না। লেখাপড়া চলবে ক্লাসে যদি ক্লাসের লেখাপড়াটা ঠিকঠাক শেষ করা যায় তাহলে বাড়িতে অনেক বেশি তাকে হোমওয়ার্ক করা লাগবে না। বাড়িতে হোমওয়ার্ক নেই, অভিভাবকরা মনে করছে যে লেখাপড়া হচ্ছে না। আসলে অভিভাবকরা নিজেরাও কারিকুলামটি পড়েনি। যে সকল মানুষ সমালোচনা করছে তাদের আমি কাউকে দেখিনি কারিকুলামের যে রূপরেখা আছে তার সুনির্দিষ্ট কোনো একটি জায়গা, কোনো একটি বিষয় কিংবা পাঠ্য বইয়ের কোনো বিষয় তুলে ধরে সমালোচনা করেছে এমনটি পাইনি। আমি আসলে সেটি দেখতে চাই। বিবর্তনবাদ বাদ গেছে সেটি আমার আপত্তি আছে, কিন্তু সেটি নিয়ে সমালোচনা হয়েছিল, তার জবাব আমাদের দেওয়া উচিত ছিল, যেটি আমরা যথাযথ জবাব দিতে পারিনি। সমালোচনা হবে, আমরা তার জবাব চাই সরকারের কাছে, জবাব চাই এনসিটিভির কাছে, জবাব চাই শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে। তারা জবাব দেবেন এবং যারা বোঝার তারা ঠিকই বুঝবেন। এবং আমি আহ্বান জানাবো শিক্ষাবিদদের, যারা কারিকুলাম বোঝেন তারা সমালোচনা করেন। তাহলে এই কারিকুলামটিতে যদি ছোটখাটো ত্রুটি থাকে, ভুল থাকে, কোনো অসঙ্গতি থাকে সেটি সমাধান হবে। কোন অভিভাবক যদি মনে করেন সমালোচনা করবেন, আমি অভিভাবকদেরও মনে করি যে তারাও কারিকুলাম অনেক ভালো বেশি বুঝতে পারেন। তাহলে কারিকুলামের ভিতরে পড়াশোনা করেন, করে সুনির্দিষ্ট জায়গা উল্লেখ করেন যে এই জায়গাটি ঠিক নেই, অথবা পাঠ্য বইয়ের এই আলোচনাটি ঠিক নেই, অথবা পাঠ্য বইয়ের এই বিষয়টি ঠিক নেই। ক্লাসে কি করানো হচ্ছে কি করানো হচ্ছে না তা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন অভিভাবকরাই। অথচ বিদেশি ভিডিও এবং অন্যরকম ভিডিও কিংবা কোনো একটি প্রশিক্ষণের অংশবিশেষ রিক্রিয়েশনের ভিডিও তুলে ধরে বলবেন যে এটি আমাদের শিক্ষাক্রম, এই সমালোচনাটাকে প্রতিহত করা দরকার, বারবার বেশি কথা বলা দরকার এবং সমালোচনার জবাব দেওয়া দরকার। যারা কারিকুলামের সাথে যুক্ত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক হাসান স্যার, উনি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, ঠিক একইভাবে আমাদের কারিকুলামের উনি একজন বিশেষজ্ঞ। আমি মনে করি যে উনি সোশ্যাল মিডিয়াতে তার লেখালেখিতে নানাভাবে এর জবাব দেবেন, অথবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা এই কারিকুলামটাকে ভালো মনে করছেন, যেটি আমাদের রূপান্তর, যদি আমরা সত্যিকারের রূপান্তর চাই তাহলে এ ব্যাপারে তাদের কথা বলতে হবে। ধন্যবাদ জনাব এস এম আব্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এম তারিক হাসান, যেমনটি এস এম আব্বাস বলছিলেন যে অনেক বেশি সমালোচনা হচ্ছে, কিন্তু সেটা ঠিক মানে একদম কারিকুলামের ভিতরে না ঢুকেই খুব উপর দু একটা সমালোচনা হচ্ছে, এবং কেউ দাবি করছেন যে এই কারিকুলাম পুরোটা একদম বাতিল করে ফেলতে হবে, কোনো সংযোজন বিয়োজন বা একটু যদি কোনো কারেকশন থাকে সেটা না। কেউ দাবি করছেন যে পুরোটা একদম মানে আগের জায়গায় নিয়ে যেতে হবে। সেই জায়গাটাতে আসলে আপনার কি মত? আমি যেটা শুরুতে বলছিলাম যে বাংলাদেশ এবং বিশ্ব এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে আমাদেরও এগিয়ে যেতে হবে। একসময় যে পরীক্ষার ভীতি ছিল, সেই ভীতিটা তখন যেটা ছিল তখনও আমরা অনেক সমালোচনা করেছি, কিন্তু এখন যখন পরীক্ষা ভীতি কাটানোর একটা উদ্যোগ নেওয়া হলো তখন আমরা বললাম যে না, এটা হবে না। মানে আসলে আমরা কি চাই তাহলে? থ্যাংক ইউ। খুবই সময় উপযোগী একটা আলোচনা। আসলে এস এম আব্বাস সাহেব যে প্রসঙ্গগুলো তুলেছেন সেই রেশ ধরেই আমি বলতে চাই যে আসলে শিক্ষাক্রম পরিবর্তন এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সব সময় শিক্ষাক্রমের রূপান্তর ঘটে, পরিবর্তন ঘটে, এবং এটি বাংলাদেশের শিক্ষাক্রম পরিবর্তনের ধারাবাহিকতাও যদি দেখি তাহলেও দেখবো যে বিভিন্ন সময়ে হয়েছে। 96-তে হয়েছে, 2012-তে হয়েছে, এবং এই আবার 10 বছর পরে শিক্ষাক্রম রূপান্তর পরিবর্তন ঘটছে। কিন্তু এবারেরটি হলো রূপান্তর, যেটি আমরা আপনার আলোচনা থেকেও আমরা শুনলাম প্রথমেই, যে একটা বড় ধরনের পরিবর্তন। তো বড় ধরনের পরিবর্তন যখন হয় মানুষের মাঝে, তখন বিভিন্ন রকমের উদ্বিগ্নতা আসতে পারে। এটাকে আমরা কিন্তু খুব পজিটিভলি দেখি।
উদ্বিগ্নতা আসাটা খুব স্বাভাবিক। শিক্ষকের কাছে বিষয়টি কঠিন মনে হতে পারে, উনি কিছু ভুল করতে পারেন, ম্যাল প্র্যাকটিস করতে পারেন, অভিভাবকরা কনফিউজড হতে পারেন। এগুলো কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া, এবং এগুলো যে হতে পারে সেটি কিন্তু এবারের শিক্ষাক্রম উন্নয়ন পরিকল্পনার মধ্যে বিবেচনা করা হয়েছিল, যার ফলে কিন্তু একসাথে সব গ্রেডে তারপরে সব বিষয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়নি, ধাপে ধাপে যাচ্ছে, কারণ রূপান্তরের সাথে সিস্টেমটাকে খাপ খাওয়াতে হবে। কাজেই সেই ধরনের রূপান্তর প্রক্রিয়ার সাথে মানুষকে খাপ খাওয়াতে হলে তাকে সেই রূপান্তরের অভিজ্ঞতাটার মধ্য দিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আসলে আমার গতানুগতিক শিক্ষাক্রম রেখে যদি আমি তারপরে ছোটখাটো পরিবর্তন আনি, সেটার জন্য কিন্তু অভিজ্ঞতার দরকার হয় না। কিন্তু যখন রূপান্তর ঘটে তখন আসলে পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে না গেলে আসলে নতুন ধারণাটা তৈরি হয় না। তো এখন কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেখানে ডেফিনেটলি আমাদের এই পুরো প্রক্রিয়াটা কিন্তু পরীক্ষামূলক এখন, এবং সেখানে নানা রকমের ভুল ত্রুটি থাকতে পারে, অ্যাডাপ্টেশন দরকার পড়তে পারে। জনাব এস এম আব্বাস যে কথাটি বললেন যে সেখানে গঠনমূলক কিছু সমালোচনা যদি আসে, তাহলে কারিকুলাম পরিবর্তনের ধারাবাহিকতায় কিন্তু সেই সমালোচনাগুলোকে গ্রহণ করে সবসময় কারিকুলামকে পরিবর্তনের একটা প্রক্রিয়ার মধ্যে রাখা হয়। এই জন্য কারিকুলামকে বলা হয় একটা লাইভ ডকুমেন্ট। তো সেই প্রক্রিয়ায় গঠনমূলক সমালোচনা আসবে, অবজারভেশন আসবে, আমরা এটা আশাই করি। এটা না আসলে বরঞ্চ আমরা মনে করবো যে বোধহয় কারিকুলাম পরিবর্তন ঘটেনি। কিন্তু আমরা যে প্রক্রিয়াটি দেখছি এখন, সেখানে আসলে আমরা এই পরিবর্তনের প্রতি পজিটিভ ফিডব্যাকের বদলে আমরা দেখছি যে এখানে নেগেটিভ নানা রকমের বিষয়গুলোকে ছড়ানো হচ্ছে, যেগুলো শিক্ষাক্রমে নেই সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে বেশি। এটি আসলে আমি দুই ভাবে ব্যাখ্যা করতে চাই। একটা হলো যে আমরা যে সমালোচনাগুলো দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কোন একটি তথ্যকে যাচাই বাছাই না করে সেটা সত্য কি মিথ্যা সেটা না বুঝেই ভাইরাল করছে, এবং পাশাপাশি সেটি নিয়ে জাজমেন্ট দিচ্ছে, কমেন্ট করছে। এটি একটি বড় ইন্ডিকেটর যে আমরা যে জাতি মুখস্থ নির্ভর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছি, আমাদের আসলে এই ইনফরমেশন লিটারেসি, ডিজিটাল লিটারেসি তৈরি হয়নি। তার আগেই আসলে আমাদের হাতে এই ডিভাইস, ইন্টারনেট সবকিছু চলে এসেছে, যার ফলে আমরা সচেতন আচরণটি করতে পারছি না, এবং এটি ইন্ডিকেট করে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে তৈরি হলে চলবে না। এবং আরেকটি বিষয় সেটি হলো যে আমরা সমালোচনার মধ্যে দেখছি যে পেশা নিয়ে আক্রমণ করা হচ্ছে। আমার সন্তান বাবুর্চি হবে কিনা, আমার সন্তান ক্লিনারের কাজ করবে কিনা, যেগুলো লাইফ স্কিল মানুষের ভবিষ্যতে টিকে থাকার জন্য খুব জরুরি দরকার, সেগুলোকে সারা পৃথিবীতে শিক্ষা ব্যবস্থায় কিন্তু নিয়ে আসা হয়, যাতে করে জেন্ডার পার্থক্য বিবেচনা না করি মানুষ সবাই যেন একই ধরনের লাইফ স্কিল নিয়ে বেড়ে ওঠে। সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন এইভাবে ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। সেগুলো নিয়েও যে ধরনের আক্রমণগুলো আসছে, সেখানেও বোঝা যাচ্ছে যে আমরা মানুষের পেশাকে সম্মান করতে জানি না বা শিখিনি। তো সেই সমাজ ব্যবস্থা, সেই শিক্ষার কনসেপ্ট যেগুলো আমাদেরকে এইভাবে তৈরি করেছে, সেটার যে রূপান্তর দরকার, তার বড় ইন্ডিকেটর হলো আসলে মানুষের এই ধরনের রেসপন্স গুলো। এটি হলো এক ধরনের ব্যাখ্যা। দ্বিতীয়টি হলো যে আসলে এটিকে অপরাজনীতির একটি উপাদান হিসাবে, জি, কারণ রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক চর্চা এটি কিন্তু দরকার। এটি মানুষকে সচেতন হতে হবে। সেই তার রাজনৈতিক দর্শন থেকে সে কারিকুলামকে ব্যাখ্যা করবে এবং সেটিতে সে কন্ট্রিবিউট করবে। সে কোনো জায়গায় যদি দ্বিমত পোষণ করে সে ডিবেট করবে, এবং দুই পক্ষ একসাথে হয়ে তারপরে ডিবেট করে একটা সমাধানে আসার চেষ্টা করবে। সেই ধরনের সুস্থ চর্চাটা কিন্তু সবাই আশা করি আমরা। কিন্তু অপরাজনৈতিক চর্চা যদি হয়, সেটি আসলে জাতির জন্য ক্ষতিকর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। তো এই জন্য আমি মনে করব যে আসলে আমাদের শিক্ষাক্রমের একটা গঠনমূলক সমালোচনার পরিবেশ, দৃষ্টিভঙ্গি এটি তৈরি করাটা খুব জরুরি, কারণ এই রূপান্তরটি কোনো বিকল্প নেই। সারা পৃথিবী এই রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে যদি সামনের পৃথিবীর সাথে খাপ খাওয়াতে হয়, এই রূপান্তর ছাড়া আসলে সামনে আগানো সম্ভব নয়। জি, জনাব তারিকা হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সেটা হলো যে মানে যেটা আমরা আলোচনায় বুঝলাম যে যেই রূপান্তরটি হচ্ছে বা আমরা কারিকুলামের যেই অবস্থানে চেঞ্জে যাচ্ছি, সেটা অনিবার্য, আমাদের আসলে যুগের সাথে তাল মেলাতে হলে করতেই হবে। কিন্তু একটা বড় সমালোচনার জায়গা হলো যে আমরা যথেষ্ট প্রস্তুতি না নিয়েই
কি পরিবর্তনটা করে ফেলেছে কিনা, যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকদের যথেষ্ট প্রশিক্ষণ দেয়া হয়েছে কিনা, বা স্টেক হোল্ডারদের সাথে যথেষ্ট আলোচনা হয়েছে কিনা, এমন কিছু সমালোচনা শুনি। আমি দূর থেকে শুনেও বুঝি যে সেই জায়গাটাতে আসলে হয়েছে কিনা, সেইটা জায়গায় একটু বলেন তো। আমি এটা জানি, যেমন তারিক হাসানও বলছিলেন যে এটা একটা চলমান প্রক্রিয়া, হয়তো ভুল ত্রুটি থাকলে শুধরানো হবে এবং প্রশিক্ষণে এটা একটা চলতে থাকবে, কিন্তু আমরা কি একটু আগে শুরু করেছি নাকি যথেষ্ট প্রস্তুতি নিয়েই শুরু করেছি? হ্যাঁ, ধন্যবাদ। তো চমৎকার আলোচনা এবং মোটামুটি মূল বিষয়গুলো চলে আসছে। আমার কাছে যেটা মনে হয়, আহ, আমরা আসলে আহ, একটু আর্লি শুরু করেছি সেটা তো আমার মনে হয় না, বরং আমরা বোধহয় একটু অনেক দেরি দেরি করে করে ফেলেছি, আরো ফেলেছি। আগে শুরু করা আমাদের উচিত ছিল। জি। আমাদের আরো অনেক আগেই শুরু করা ছিল, কারণ পৃথিবীব্যাপী কারিকুলাম যেই জায়গায় পৌঁছে গেছে আমরা আসলে তার কাছাকাছি কোথাও নাই। তো আমাদেরকে একটু বড় করেই জাম দিতে হবে আমাদেরকে তাদের সাথে, যেহেতু হচ্ছে যে এখন প্রত্যেকটা নাগরিককেই বেসিক্যালি বৈশ্বিক নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। সো তাকে সবার সাথে যখন ফাইটটা করতে হবে তখন তাকে সেই স্কিল গুলাও ডেভেলপ করতে হবে। আমাদের যেই জায়গাগুলোতে সমস্যা আছে, ওকে, না আমাদের কারিকুলাম যেভাবে ডেভেলপ করা হয়েছে, আমি রূপরেখা এবং তার যে প্রক্রিয়া এবং যেভাবে হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ করে এবং বিভিন্ন জনের হচ্ছে যে ইনপুট নিয়ে পুরো বিষয়টাকে দাঁড় করানো হয়েছে, তাতে আমি বলবো যে কারিকুলাম যথার্থভাবেই তার যে কারিকুলাম ডেভেলপ করার যে প্রক্রিয়া, বৈজ্ঞানিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে। এবং কারিকুলাম যেটা বলা হয়েছে যে কারিকুলাম একটা পরিবর্তনশীল, একটা নির্দিষ্ট সময় পরে এটা পরিবর্তন হওয়াই উচিত। আমাদের অনেক দিন ধরে পরিবর্তন হয় না, সেটা একটা বড় বিষয়। এখন বিষয় হচ্ছে যে আমরা প্রস্তুত কতটুকু। এক হচ্ছে যে আমরা যখন কারিকুলামটা প্রস্তুত করলাম তারপরেই কিন্তু আমাদের কাজ হচ্ছে যে এবার হচ্ছে যে তার যে স্টেক হোল্ডার, অর্থাৎ প্রথমত হচ্ছে শিক্ষকদেরকে ট্রেন করা। শিক্ষকদেরকে আমরা ট্রেনিং করার জন্য মোটামুটি ভালোই এক ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রথমত হচ্ছে যে কিছু কোর টিচারদেরকে ট্রেন করা হয়েছে, সেই টিচাররা বাকি টিচারদেরকে ট্রেন করবে, সেরকম একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। এবং ধীরে ধীরে বিভিন্ন ধাপে ধাপে ট্রেনিং গুলাকে ডিজাইন করা হয়েছে। তো সেগুলোও খুব চমৎকার ভাবে আছে। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের টিচারদের যে অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি, তারা যে আত্মস্থ করবে নতুন একটা কারিকুলামকে, সেই জায়গায় আমাদের বোধহয় আরো কাজ করার দরকার ছিল। আমি এখানে মূলত বলবো যে আমাদের স্ট্র্যাটেজিক্যাল পিআর বা পাবলিক রিলেশন বা হচ্ছে কমিউনিকেশন, এই জায়গাটাতে আমাদের একটু ঘাটতি রয়ে গেছে। এবং সরকারও বোধহয় হচ্ছে যে এই জায়গাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে নাই। এই রকম একটা রূপান্তর ঘটলে এর সমালোচনা হবে এবং বিরোধী পক্ষগুলো সেটার একটা সুযোগ নেয়ার চেষ্টা করবে। এইটা সরকারের না বোঝার কোনো কারণ নাই। কিন্তু বিষয় হলো কি, আমরা দেখছি যে সরকার হচ্ছে যে অনেকটা ব্যাকফুটে, মানে হচ্ছে যে সমালোচনা হচ্ছে তার জবাব দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সমালোচনা হবে ধরে নিয়ে তার যে আগে থেকেই এক ধরনের প্রচারণা দরকার ছিল, তার যে সবাইকে আত্মস্থ করার জন্য যেরকম মোটিভেশন দরকার ছিল, সেই কার্যক্রমে আমরা দেখি নাই। সো যদি হচ্ছে যে এমন হতো যে সরকারই তার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে এসে এই আলোচনাটাকে পাবলিক করে ফেলতো, তাহলে নতুন পাঠ্যক্রমের সাথে আমাদের পরিচয় ঘটার আগে এই আলোচনার সাথে আমাদের পরিচয় ঘটতো। কিন্তু যেটা না হয়ে আমরা ওই পাঠ্য বইয়ে কি আছে সেইটার সাথে ওরিয়েন্ট হচ্ছি আমার শিক্ষার্থী এবং তার ফিডব্যাক নিয়ে। ফলে অভিভাবকরা, একটা একটা শক যদিও লেগেছে তাদের। এনসিটিভির ওয়েবসাইটে সবগুলো বই আছে, কিন্তু কেউ বইগুলা খুলে দেখে না, তারা শুনে শুনে রিয়াকশন দিচ্ছে। এখন শুনে শুনে রিয়াকশন দিলে অনেক রকম ঘাটতি হবে, অনেক রকম প্রচারণা ত্রুটি তৈরি হবে এবং বিরোধী পক্ষগুলো তার সুযোগ নিতেই থাকবে। সেই জায়গায় আমাদের একটা বড় ঘাটতি আছে। আর হচ্ছে যে শিক্ষকদের একভাবে আমরা প্রস্তুত করছি, কিন্তু আর সাথে আরেকটা জিনিস বিবেচনা করতে হবে। আমাদের যে শিক্ষাক্রম যেভাবে গঠিত হয়েছে, তার মধ্যে আমাদের শিক্ষকদের যে আয়ের উৎস, তার 2/3 কিন্তু শিক্ষাক্রমের বাইরে থেকে, তার সেটা কোচিং হোক, প্রাইভেট হোক, নানা রকম উৎস থেকে তার আয়ের একটা জায়গা ছিল। এখন আপনি এই আয়ের জায়গাগুলোকে বন্ধ করে দিবেন, একটা তো প্রতিক্রিয়া হবে। এখন আমরা কি জানি না সেই প্রতিক্রিয়া হবে? তাহলে আমরা শিক্ষকদের আয় বৃদ্ধির জন্য কি কোনো ব্যবস্থা রেখেছি কোনো পরিকল্পনায়? আমি অন্তত দেখি নাই। এইটা একটা বড় ঘাটতি। আমার মনে হয় যে সরকার যদি হচ্ছে যে এই ঘাটতিগুলো বিবেচনা করে
এবং সেই জায়গায় হচ্ছে যে আগামী দিনে আরেকটু মানুষকে সচেতন করার জন্য তারা একটু প্রোঅ্যাক্টিভলি যদি হচ্ছে যে জিনিসগুলো কমিউনিকেট করে, কি হচ্ছে কেন হচ্ছে রূপান্তর, বিষয়গুলো ওয়েবসাইটে দেওয়াটা যথেষ্ট না। ওয়েবসাইটে কাজের অ্যাক্সেস আছে, আমার আপনার মতো লোকজনের অ্যাক্সেস আছে, কিন্তু আমার গ্রামের মানুষের সে কিন্তু শুনে শুনে হয় শিক্ষকের কাছ থেকে শুনে, অথবা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সো যে যা পাচ্ছে সেটাই বলছে, এবং অবভিয়াসলি যেই টপিক গুলা দিলে ভাইরাল হওয়া যাবে সেই ভাইরাল এলিমেন্ট গুলা তো যারা ভাইরাল হইতে চায় তারা তারা দিবেই। ওইভাবেই করবে So, সেটা। আপনার রান্না বান্নার বিষয়গুলো তো আসবেই, জি, জি। কিন্তু বিষয় হলো গিয়ে সরকার কেন প্রোঅ্যাক্টিভ না, আগের থেকেই কেন বলছে না আমরা রান্নার বিষয় ইনক্লুড করতে চাই, কারণ আমরা এই পেশাকে আহ, আহ, আমি যোগ্যতা আমি দিতে কোনো চাই। আপত্তি এবং দেখি না, আমার ছেলে যদি স্কুলে ডিম ভাজি শিখে আসে এটাতে আমার কোনো সমস্যা নেই, বা ভালো তো, এটা ভবিষ্যতে তার কাজে লাগবে, লাগবে না কেন? খুবই দরকার তো। হ্যাঁ আমি যখন হচ্ছে যে একটা হলে যাব, একটা মেসে থাকবো, তখন হচ্ছে যে আমি কিভাবে সার্ভাইভ করবো, আমি যখন দেশের বাইরে যাব আমি সার্ভাইভ হ্যাঁ, করবো এখন কিভাবে, আমি তো ছেলেপেলেরা দেশের বাইরে গিয়ে তো ঠিকই প্রতিদিন রান্না করে খেতে হয়। তো সেটাই। তো সেই সেইভাবে জায়গাগুলোতে আমাদের আমাদের মনে হয় প্রস্তুতিটা যে আসলে নিতে হবে। যে সাজ্জাদ হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব এস এম আব্বাস, যেমনটি সাজ্জাদ হোসেন বলছিলেন যে একটা মানে মানে প্রতিবাদের, যারা আপত্তি করছেন যারা, তাদের একটা বড় পয়েন্ট, যদিও পয়েন্টটা আড়ালে থাকে, যে নোট বই, গাইড বই এবং কোচিং সেন্টার, তাদের উপর নির্ভরতা শিক্ষার্থীদের অনেক কমে যাবে এবং এটার একটা বড় অর্থনীতি আছে। তারা কি এই প্রতিবাদ বা আপত্তির জায়গাটায় পিছন থেকে কোনো ভূমিকা রাখছেন কিনা? এই ব্যাপারটি আমরা এই অভিযোগটি বারবার শুনেছি, সরকারের কাছ থেকে শুনেছি, বিভিন্ন জায়গা থেকেই শুনেছি। এখানে দুই রকম ব্যাপার ভাবা যেতে পারে। একটি হলো যে নোট গাইড বা কোচিং, বিশেষ করে কোচিং কোচিং যারা চালায়, যেসব শিক্ষকরা, এখানে জড়িত শিক্ষকরা, মানে শিক্ষকরা এরকম যারা একেবারে খুব জাহাজ কোচিং ব্যবসায়ী, তার শিক্ষা প্রতিষ্ঠানে এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই খুব দামি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোচিং চালায়, এবং সেই কোচিং এমনটাই দামি কোচিং যে তারা কি পরিমাণ টাকা ইনকাম করে তা হয়তো ওই শিক্ষকের, যে কোনো মানে বড় স্কুলের কয়েকজন শিক্ষকের শুধুমাত্র যদি তাদের হিসেব দেওয়া হয় বা তাদের সম্পদের হিসেব করা হয়, তাহলেই বোঝা যাবে যে কোচিং কি পরিমাণ জনপ্রিয় একটি ব্যবসা এবং খুব লাভজনক ব্যবসা। আয়কর তো দিতে হয় না। তো সেইটি তো অবশ্যই প্রভাব ফেলছে। এখানে আরো একটি বিষয় তার সাথে আছে, সেটি হলো যে অনেক শিক্ষক অ্যাডাপ্টেশন নিয়ে যেতে পারছেন না, অর্থাৎ এই শিক্ষা কারিকুলামটি তারা গ্রহণ করার জন্য তারা আসলে প্রস্তুত না। কারণ আমরা খুব ছোটবেলা থেকে দেখে আসছি যে শিক্ষকরা মানে এইটুকু পড়ে আসো এইভাবে দিতেন। তারপরে আমরা যখন আজ থেকে প্রায় 26, 27, 28 বছর আগে যখন প্রাথমিকের বই পুস্তক গুলো চেঞ্জ হলো, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক কারিকুলাম শুরু হলো, তারপর থেকে সরকার চেষ্টা করছিল যে একটি জায়গায় আনা। আমার মনে যতটুকু মনে হয় যে 50% আমরা হয়তো যোগ্যতা ভিত্তিক কারিকুলামের একটি জায়গায় পৌঁছেছি প্রাথমিকে। মাধ্যমিক তো খুবই এলোমেলো একটি অবস্থা ছিল। তো এবং এখন পর্যন্ত এই কারিকুলাম হওয়ার আগে পর্যন্ত মাধ্যমিকটা সত্যি সত্যি এলোমেলো। তো সেখানে অন্যরা সুযোগ নেবে, খাতা কলম ব্যবসায়ী সুযোগ নেবে, নানা ব্যবসায়ীরাই সুযোগ নেবে, এবং সর্বশেষ আমাদের রাজনীতি যেহেতু নির্বাচন সামনে, তারাও সুযোগ নেবে। আমি ডক্টর সাজ্জাদ হোসেন এবং তারিক হাসান স্যারের দু একটি কথা ধরে আমি কথা বলতে চাই যে এক মা তার সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করে বলছেন, ডিম ভাজা আমার সন্তানকে শিখাতে হবে কেন, ওটা তো বাড়িতেই শিখতে পারি। আমি যদি ওই মাকে জিজ্ঞাসা করি যে আপনি তো রাস্তাতেও চলা শেখাতে পারেন, কিন্তু ঢাকা শহরে আমরা কি দেখি, হাতে গোনা দু একজনের সন্তান ঠিকঠাক মতো রাস্তায় চলে, বাকিরা চলে না। আমার মতো বয়স্ক মানুষরাও কেউই মানে ট্রাফিক আইনটি ঠিকঠাক মতো মানে না। বিষয়টি হলো এই, ট্রাফিক আইন আমি জানি, আমি মানি না, অথচ বিদেশির একটি বাচ্চাকে ট্রাফিক আইন না মেনেও রাস্তা পার করাতে পারবেন না, কারণ সে তো অভ্যস্ত। মানে এটা আসলে অথবা জীবনের আমি একটা সামগ্রিক শিক্ষা আর কি, একদম সবকিছু মিলে। সামগ্রিক শিক্ষা, অর্থাৎ জীবন, পুরো জীবনটাই তো শিক্ষার। আমি যখন রাস্তায় হাঁটবো কিংবা আমি কোনো সিঁড়িতে উঠবো, আমার আগে বা আমার পেছনে প্রতিবন্ধী আছে কিনা, তার জায়গাটি ঠিকঠাক আছে কিনা, সেটি দেখে দেওয়ার শিক্ষাটিও এই কারিকুলাম শেখাবে। জি জি জি, তো এই বাস্তব জ্ঞানের যে জায়গাটি, সেটি আমাদের আসলে নতুন অভিভাবকরা কারিকুলামে হয়তো আমাদের মানতে শেখাবে। পারছেন না। জি, কিন্তু আমি আরেকটি বিষয় যেটা জি, বলতেই please, চাই, জি। সেটি না বললেই না, সেটি হলো যে শিক্ষকরা অ্যাডাপ্টেশন করতে পারছে না, তাহলে আমি শিক্ষক দিয়ে কি করবো? এই কারিকুলাম কি আমার চলবে? হ্যাঁ, এই কারিকুলাম চলবে। তারা যদি প্রশিক্ষণে নিয়ে এসে, বারবার প্রশিক্ষণে নিয়ে এসে যদি আমরা অ্যাডাপ্টেশন করতে পারি, তাহলে সম্ভব। আর যদি তা না পারি, তারপরেও আমার মনে হয় শিক্ষকদের যারা এটিতে আগ্রহী না, কারণ পৃথিবীর সব দেশ
অনেক মানে উন্নত কারোর জন্য দেশগুলো এখন জিনিস যে শিক্ষক পারবেন না তার জন্য তো বসে থাকতে পারবো না আমরা আসলে। তার জন্য আমরা বসে থাকবো না, প্রয়োজনে ওই শিক্ষকের মেন্টালিটি টেস্ট করে, মানসিক মানে ভাবে টেস্ট করতে হবে, করে যদি উনি অ্যাডাপ্টেশনে না আসতে পারেন তাহলে তাকে বড় অঙ্কের একটি টাকা দিয়ে গোল্ডেন হ্যান্ডশেক ধরিয়ে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত। এবং যেসব শিক্ষক নতুন করে নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটি শিক্ষককে মানসিকভাবে টেস্ট করা উচিত যে উনি শিক্ষার্থী পছন্দ করেন কিনা। উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন উনাকে নেব তা না, উনি যদি শিক্ষার্থী পছন্দ করেন, শিক্ষার্থী বান্ধব হন, তাহলেই তাকে নিয়োগ দেব। জি জনাব এস এম আব্বাস, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে আসছে, এই কারণে আমরা একটু ছোট্ট করে আলোচনার দিকে যেতে হবে। যেমন তারিকা হাসান, আমার যদি ভুল না করি কিছুদিন আগে আমাদের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এখন যিনি নির্বাচন করছেন সাকিব আল হাসান, ওনার ছেলেমেয়েরা আমেরিকায় পড়াশোনা করেন। উনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে তার ছেলেমেয়েরা বাংলাদেশে আসলে স্কুলে যেতে চায় না, কিন্তু আমেরিকা গেলে খুব আনন্দের সাথে যেতে চায়। এই যে পার্থক্যটা, বাংলাদেশে আসলে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না, পরীক্ষার ভয়, শিক্ষক না পারলে পিটাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। সেই জায়গাতে আমরা যখন স্কুলটাকে আনন্দের জায়গা করতে চাচ্ছি, মানে এইটা কি আমাদের চাওয়াটাতে, তাহলে আমাদের আপত্তিটা কোথায়? আমি তো স্কুলেই, বাচ্চারা একটা বড় সময় স্কুলে থাকে এবং তারা বাসায় এসে আর হোমওয়ার্কের চাপ দরকার নেই। আমি যখন এই আনন্দের জায়গাটা করতে চাই সেটা আরো বেশি করেই তো আমাদের করা উচিত। জি, ধন্যবাদ। আসলে এই সাকিব আল হাসানের যে এক্সাম্পলটি আমরা দেখলাম, একই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিশুদের কাছ থেকে যখন এই নতুন শিক্ষাক্রমের মধ্যে দিয়ে তারা গ্রেড 1, 6 এবং 7-এ গিয়েছে। আমরা বেশ কিছু প্রতিষ্ঠান ভিজিট করেছি যেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বলছে যে আমাদেরকে আমাদের নিজেদের কথাই যদি চিন্তা করি, যে আমাদের সবচেয়ে আনন্দঘন মুহূর্তটি মনে হতো স্কুল লাইফে যখন ছুটির ঘন্টাটা বাজতো। এখনো তাই মনে হয় শিক্ষার্থীদের কাছে। সবচেয়ে জোরে আওয়াজ করে চিৎকার করে সবাই একসাথে বের হয়ে আসে স্কুল থেকে, অর্থাৎ সে যেন একটা বন্দি দশা থেকে মুক্তি পেল, এরকম একটা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কাজ করে আর কি। তো এই অভিজ্ঞতাটি আমরা কয়েক জেনারেশন ধরে পেয়ে এসেছি। আর এখন আমরা যখন এই নতুন শিক্ষাক্রমটি স্কুল লেভেলে নিলাম, তখন আমরা দেখছি যে শিক্ষার্থীরা বলছে যে আমাদের মাথায় এত আইডিয়া ঘুরছে নানা রকমের, আমরা বন্ধুদের সাথে ক্লাস টাইমে আলোচনা করে শেষ করতে পারি না। আমাদেরকে স্কুলের পরে 1 ঘন্টা বেশি সময় দেওয়া হোক, আমরা যাতে আরো আলোচনা করতে পারি বিষয়গুলো নিয়ে। রাইট। আবার এরকমও বলছে যে বাড়িতে যাওয়ার পরেও নতুন নতুন চিন্তা মাথায় আসে। তা আমাদেরকে যদি স্কুল থেকে একটা কোনো প্ল্যাটফর্ম তৈরি করে দিত যেখানে আমরা বন্ধুরা আলোচনা করতে পারতাম বিষয়গুলো নিয়ে, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। তো মানে সারাক্ষণই তাদের মাথায় একটা উদ্ভাবনী চিন্তা কাজ করবে সারাক্ষণ, এটাই। জি রাইট। তো সেইখানে মূল সমস্যাটা হচ্ছে যে এটা একটা বিশ্বাসের জায়গায় ধাক্কা দিয়েছে। অভিভাবকরা দেখছেন যে বাসায় এসে আর বাচ্চা পড়াশোনা করছে না, চিৎকার করে আওয়াজ করছে না পড়ার সময়, সেটি একটি দিক। আবার বাড়ির কাজ আসছে না প্রচুর পরিমাণে, সেটি আরেকটি দিক। আবার দেখা যাচ্ছে যে যে গাইড বই, টিউশনি যেগুলো আগে প্রয়োজন পড়তো ওগুলোও এসে অকেজো হয়ে যাচ্ছে। তো তারা এবং কয়েক জেনারেশন ধরে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা এসেছি সেটির সাথে আর এটাকে মেলানো যাচ্ছে না। তো এই জায়গাটিতেই আসলে ধাক্কাটি লেগেছে, যার ফলে এই যে মানুষের যে ধরনের কনসার্ন গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি উঠে আসছে। তো তবে ধাক্কাটা আরো জোরে দিয়ে আমাদের মাইন্ডসেটের মধ্যে যে অচলায়তন, সেটা আরো ধাক্কাটা জোরে দিয়ে অচলায়তনটা ভেঙে দেওয়া দরকার মনে হয়। অবশ্যই দরকার, এবং সেই জন্য আমি বলবো যে এই শিক্ষাক্রমটি যদি আর কিছুদিন কন্টিনিউ করে তাহলে আমি মানে পরিবর্তনটা বোঝা যাবে। আর কিছুদিন আমি ধরে নিলাম যে 5 বছর লাগবে পুরো জিনিসটা সাইকেলটা কমপ্লিট হয়ে এটা একদম মাঠে যেতে 5 বছর লাগবে। আমরা অপেক্ষা করব, কোনো সমস্যা নেই। জি জি 2027 এর মধ্যে পুরো জিনিসটি ইনস্টল হবে আমাদের সিস্টেমে। তখন আশা করছি যে সব স্টেক হোল্ডাররাই এই বিষয়গুলো সম্পর্কে আরো সচেতন হয়ে যাবেন এবং এটির আউটকামটি বুঝতে পারবেন যে এটি আসলে কত ভালোভাবে আমাদের শিক্ষার্থীদেরকে তৈরি করছে। আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। আমাদের গত বছর এই যে পাঠ্য বইয়ের যে প্রিন্টিং, এটি নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। আমরা জানি গ্লোবাল একটা রিসেশনের ফলে আমাদের কাঁচামাল স্বল্পতা তৈরি হয়েছিল, যার ফলে নিউজ প্রিন্টের মান এবং খুব খারাপ হয়েছিল বইয়ের, এবং প্রিন্টিং কোয়ালিটি খুব খারাপ হয়েছিল। আমরা একটি এরকম বিদ্যালয়ে গিয়ে যখন শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এই নতুন কারিকুলামে পড়ালেখা করতে গিয়ে কি চ্যালেঞ্জে পড়েছো, তো একটি বাচ্চা উঠে দাঁড়িয়ে বলল যে আমার বইয়ের প্রিন্টিং খুব খারাপ এবং ছবিগুলো এত অস্পষ্ট যে আমি ঠিকমতো ছবিগুলো দেখতে পাই না। তো সাথে সাথে আরেকটি বাচ্চা দাঁড়িয়ে গেল, সে দাঁড়িয়ে বলল যে এই বইগুলো ওয়েবসাইটে পাওয়া যায়, আমি সেখান থেকে নিয়ে আমি ওই ছবিগুলো ভালো করে দেখে নিয়েছি। আরেকজন আবার বললো যে সিমিলার ছবি ইন্টারনেটে পাওয়া যায়, ওখান থেকেও দেখা যায়। মানে আমরা যে সমস্যাটিকে আগে ওদের সামনে দিয়েছি
এটি হয়তো আমাদের এক্সপেক্টেড সমস্যা ছিল না, কিন্তু সেটির সমাধান তারা বের করে ফেলেছে। মানে তারা আরো এই যে অনেকগুলো সমাধান, ধাপ ধাপ এগিয়ে গেছে রাইট আরো তারা। হ্যাঁ, রাইট। কাজেই আমার আরেকটি উদাহরণ হলো যে আমরা জানি যে বগুড়ায় একটি বড় আলোড়ন হয়েছিল, সারা দেশ কেঁপে গিয়েছিল, যেটিতে স্কুল ঘর পরিষ্কার করা, এবং সেটি নিয়ে যে বিশাল আন্দোলন হয়ে গেল স্কুলটিতে। হ্যাঁ, হ্যাঁ, একটি ক্লাসের একটি পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবন জীবিকা বইয়ের একটি চ্যাপ্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসাবে এটি করতে গিয়ে সেটি আমাদের বিশ্বাসের জায়গায় এমন ধাক্কা দিল যে আমাদের একজন বিচারকের বিচারিক ক্ষমতা পর্যন্ত কেড়ে নিতে হয়েছে। এক সমাজ পরিবর্তনের কতটা কার্যক্রম চলতে পারে একটি শিক্ষাক্রমের মধ্য দিয়ে, তার কিন্তু কিছু একজন এক্সাম্পল বাচ্চা এগুলো। স্কুল পরিষ্কার করবে তাতে আমি তো খারাপ কিছু দেখি না, খুবই ভালো, খুবই ভালো। Right. তাদের জীবনে সবকিছুই শিখতে হবে। কাজে জি, কাজে এইভাবেই কিন্তু আসলে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন হওয়ার সময় এসেছে, এবং শিক্ষাই সেটি পারে। আমাদের ছেলেমেয়েরা এখন যা শিখবে তা দিয়ে সে সমাজ পরিবর্তন করবে এবং তার পরিবারকে পরিবর্তন করে ফেলবে, এবং এখান থেকেই আসলে নতুন নতুন যাত্রা শুরু প্রজন্ম হবে। তৈরি হবে। জি, তারেক হাসান, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। ছোট্ট একটা বিষয়, যে আমাদের আগের যে কারিকুলামটি ছিল সেই কারিকুলামটিতে একটা খুব চালাক চতুর শিক্ষার্থী হলে সে বেছে বেছে 1/3 পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব ছিল। কারণ প্রথম সে গত বছর পরীক্ষায় যেগুলো এসেছে এবার আসবে না সেটা বাদ দিল, এবং চ্যাপ্টার চুজ করলো যে আমি এই কয়টা চ্যাপ্টারের মধ্যে এই কয়টা পড়বো, এই কয়টা পড়বো না। এভাবে করেও কিন্তু কমন প্রশ্ন দিয়ে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব ছিল। এখন আমি আমার সন্তানকে তোতা পাখি বানাবো নাকি জ্ঞানের আকাশে মুক্ত বিহঙ্গ বানাবো, সেই সিদ্ধান্ত তো আমার। এখন সরকার যদি সেখানে তেমন একটা মুক্ত বিহঙ্গ বানানোর প্রক্রিয়া শুরু করে তাহলে তো আমাদের সেই দিকেই যাওয়া উচিত। সময় খুব কম, একটু ছোট্ট করে দিয়ে অনুষ্ঠানটা শেষ করে দেন আজকের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। সো আমরা একটা সমাজ তৈরি করেছি যেটা আসলে নম্বর নির্ভর। এই নম্বর নির্ভর একটা জাতি বহুদিন ধরেই হচ্ছে যে আমরা তৈরি করেছি। ফলে আমরা নম্বরের বাইরে কিছু বুঝি না। ফলে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই যাই সব জায়গায় আসলে চেষ্টা করি খালি নম্বর পাওয়ার, গ্রেড ফার্স্ট পাওয়ার, হও। হ্যাঁ। জিপিএ পাওয়ার। হুম। এই এইটা হচ্ছে যে আমাদেরকে একটা বড় সমস্যা। তো এখনকার কারিকুলামে যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে হচ্ছে যে শিখন কিভাবে যোগ্যতা নির্ভর হচ্ছে যে শিক্ষা তারা অর্জন করবে, সেই জায়গাটা অবভিয়াসলি সেটা খুবই ভালো, এবং সেই আহ, তার মধ্যে দিয়ে হচ্ছে যে আমাদের যে নতুন প্রজন্ম তৈরি হবে সেই নতুন প্রজন্মকে আমরা কিভাবে ডিল করব সেটা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে এখন চিন্তা করা শুরু করেছি। যে এই যে নতুন হ্যাঁ, যারা শিখে কারিকুলামের বিশ্ববিদ্যালয়ে যাবে তাদেরকে চ্যাপ্টার, আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করবেন, তাদেরকে আমরা কিভাবে একসেপ্ট করব, কারণ তাতে আমাদের কারিকুলাম কিন্তু আবার নতুন করে চেঞ্জ চেঞ্জ করতে হবে। জি, এবং আমরা সেই জন্য প্রস্তুত হচ্ছি। এবং তাদের যে ধরনের চিন্তা ভাবনা, যে ভাবে গ্রেডিং পদ্ধতির মধ্যে তারা বেড়ে উঠছে, ফলে তাদের নলেজের আগ্রহ থাকবে অনেক বেশি। ফলে তাদের জন্য আমাকে নতুন ভাবে তৈরি করতে হচ্ছে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, শিক্ষক কিন্তু একদম কোর, একদম মাঝখানের জায়গায়। শিক্ষক যদি মানে যেমনটা হচ্ছে যে আমাদের এস এম আব্বাস বললেন যে বাদ দিয়ে দিলে হবে না, তাদেরকে আমাদের কোনো না কোনো ভাবে অ্যাডাপ্ট করতে হবে, আর তার সাথে তার মোটিভেশনটা তৈরি করতে হবে। মোটিভেশন তৈরি করার জন্য তাকে কিন্তু একটা সাস্টেনেবল লাইফ লিড করার মতো অবস্থা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দিতে হবে। দেখেন, কোচিং বা হচ্ছে যে এই বিষয়গুলো তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় লেভেলে, কিন্তু এটা তৈরি হয় নাই, স্কুল কলেজে তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে, কেন এই বিশ্ববিদ্যালয় লেভেলে? এই বিষয়টা যদি আমরা ভাবি তাহলে দেখতে পাবো যে তাদেরকে আমরা যেই লেভেলে হচ্ছে যে মূল্যায়ন করি সেইটাও আসলে এখনকার সময়ে বেঁচে থাকার জন্য যথার্থ নয়। ফলে তাদের কাছ থেকে আমি কোয়ালিটি যখন আশা করব, তাকে আমাকে কোয়ালিটি তাদেরকে যথেষ্ট মানে জীবন দিতে হবে। জি, ধারণের জায়গাটাও দিতে হবে আমাদের। জি, ধন্যবাদ। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কারিকুলামে যে পরিবর্তন মানে কি বৈপ্লবিক পরিবর্তন এসেছে সেটা যোগের সাথে তাল মিলিয়ে অনিবার্য, সেই আলোচনায় সেটা পরিষ্কার। এবং আমরা আমাদের সন্তানদেরকে আসলে মুক্ত বিহঙ্গ করেই জ্ঞানের আকাশে ছেড়ে দিতে চাই, আমরা তোতা পাখি বানাতে চাই না। ফলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নেওয়ার সুযোগ আছে। এটা একটা চলমান প্রক্রিয়া, যেমনটি তারিক হাসান বলছিলেন, বা শিক্ষকদেরকে আরও প্রশিক্ষণ দেওয়ার বা তাদেরকে সুযোগ সুবিধা বাড়ানোর, সেইগুলি করা যেতে পারে। কিন্তু কারিকুলাম একদম বাদ দিয়ে আগেরটা নিয়ে যেতে হবে, সেই আলোচনার আসলে আর কোনো সুযোগই নেই। কোথাও কোনো সংশোধন থাকলে, অ্যাডাপ্টেশন থাকলে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। সেই আলোচনা যা হবে সেটা সামনের দিকে এগিয়ে যাওয়ার, আমরা যেন আমাদের সন্তানদেরকে পিছিয়ে না রাখি। ভালো থাকবেন সবাই, এবং আমাদের সন্তান যেন একটা বৃহত্তর জ্ঞানভিত্তিক, দক্ষতাভিত্তিক মানুষ হিসাবে গড়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টায় আমাদের সবাইকে তাদের পাশে থাকতে হবে।